যে হাসিনা সরকারের আদালত কিংবা বিচার প্রক্রিয়ার উপরে হস্তক্ষেপ কিংবা পাইকারি বিভিন্ন ধরনের তৎপরতার যে ধরনগুলো আমরা দেখেছি, তার থেকে পার্থক্য তৈরি হওয়ার কথা গণঅভ্যুত্থানের পরে। কিন্তু আমরা গণঅভ্যুত্থানের পরেও দেখতে পাচ্ছি, এটা আমাদের বড় উদ্বেগের বিষয়, যে মামলা হচ্ছে খুব পাইকারিভাবে মামলা হচ্ছে, এবং সেখানে অজ্ঞাতনামা আসামি রাখা হচ্ছে অনেক, এবং অজ্ঞাতনামা আসামি রেখে সেখানে একটা মানুষকে ব্যাপকভাবে হয়রানি এবং গ্রেপ্তার বাণিজ্যের অবস্থা তৈরি করা হচ্ছে। এই গ্রেপ্তার বাণিজ্যটা আমরা হাসিনা আমলে ব্যাপক আকার ধারণ করতে দেখেছি, সেটা এখনও অব্যাহত আছে। এটি হচ্ছে আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। এবং গ্রেপ্তার বাণিজ্য যখন চলতে থাকে, তখন এর শিকার হয় প্রধানত সমাজের দুর্বল অংশের মানুষ। এই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে হরিজন কলোনির যারা ব্যক্তি আছেন তারা আক্রান্ত হচ্ছেন, আর সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু এবং জাতিগত যারা সংখ্যালঘু, তাদেরকেও এইটার একটা স্বীকার করা হচ্ছে। আমরা জানি যে বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পরে ভারত একটা ভয়ঙ্কর রকম অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের এই গণঅভ্যুত্থানকে কালিমা লিপ্ত করার জন্য, যে সাম্প্রদায়িক সহিংসতার বিষয়। সেটার জন্য সেই ভারতের এই প্রচারকে আরও শক্তিশালী করার মতো তৎপরতা যদি বাংলাদেশে চলে, এবং যারা চালায় তারা ভারতের এই অপপ্রচারকেই আরও শক্তিশালী করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হিন্দু পরিচয়ের কারণে কিংবা হরিজন পল্লীতে যারা আছেন জাতিগত এই পরিচয়ের কারণে তারা একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছেন, আমরা হয়রানির শিকার হচ্ছি। এইটা বাংলাদেশের এই গণঅভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তরের কাজ, সেটাকে খুবই ক্ষতিগ্রস্ত করছে। তো এটা আমাদের আর একটা উদ্বেগের বিষয়। আমাদের তৃতীয় উদ্বেগের বিষয় হচ্ছে যে হত্যাকাণ্ড যখন হয়, হত্যাকাণ্ডের পরে যথাযথ তদন্ত কাজ না চালিয়ে, যেমন এখানে উল্লেখ করা হয়েছে যে সিসিটিভি ক্যামেরা যথেষ্ট ছিল, বেশ কয়েকটা সিসিটিভি ক্যামেরা আছে, সেটাকে ব্যবহার করা হচ্ছে না করে তদন্ত কাজটাই এমনভাবে করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধী যারা তারা ধরা পড়বে এবং তাদের বিরুদ্ধে শাস্তি হবে, সেটা ঠিকমতো হচ্ছে না। এবং এখানে হরিজন পল্লীতে যে আক্রমণটা হলো, ভাঙচুর হলো, সেটা নিয়েও মামলা করার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উদ্যোগ নাই, দ্বিতীয়ত অন্য কেউ উদ্যোগ নিতেও পারছে না, আইনি প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করে একটা অশান্তি কিংবা উস্কানি কিংবা ভয়ঙ্কর রকম উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি করে দুর্বল জনগোষ্ঠীকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলা, এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্বেগের কারণ। আপনারা জানেন, গত 25শে নভেম্বর 2024 তারিখে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় এবং 26শে নভেম্বর 2024 তারিখে তাকে আদালতে উপস্থিত করা হয়। সেই দিন চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় এবং চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুন হন। ঘটনার দিন কলোনির 2টি মন্দির ও 8টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই নৃশংস ঘটনার 2 দিন পর জুমার নামাজ পরবর্তী সময়ে বিচ্ছিন্নভাবে হরিজন কলোনিতে পাথরঘাটার 2টি মন্দিরে ও কিছু বাসাবাড়িতে হামলা এবং ভাঙচুর হয়। তবে একে কেন্দ্র করে কেউ বড় কোনো উচ্ছৃঙ্খলতা, দাঙ্গা বা সংঘাত ঘটাতে পারেনি। চট্টগ্রামে বিভিন্ন সম্প্রদায়ের দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানের যে নজির ছিল, তা এখনও বজায় আছে। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ কোনো ধরনের উগ্র কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেননি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার আমাদের সকলের দাবি। আওয়ামী লীগের ফেসিবাদী শাসন আমলে বিচারহীনতার যে নজির আমরা দেখেছি, তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। কিন্তু পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে ও চট্টগ্রামে সচেতন নাগরিকদের সাথে আলাপ আলোচনা করে আমাদের মনে হয়েছে এই হত্যাকাণ্ডের শুরু থেকে মামলা দায়ের, তদন্ত কোনোটিই সঠিক পথে এগোচ্ছে না, বরং এই ঘটনাকে কেন্দ্র করে পূর্বের মতোই সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে আরও সহিংসতা ও অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন। এই পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক অধিকার কমিটির একটি প্রতিনিধি দল চট্টগ্রামের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে করণীয় নির্দেশ করার জন্য চট্টগ্রাম সফর করেন। আমি বেশি জ্যোতির্ময় বড়ুয়া, আমার সাথে ছিলেন ডাক্তার হারুন রশিদ, আপনারা আগে পরিচয়গুলো শুনেছেন, আব্দুল্লাহ আল কাফি রতন, সীমা দত্ত, সত্যজিৎ বিশ্বাস ও রাফিকুজ্জামান ফরিদ। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হন কয়েকজন আইনজীবী, তার মধ্যে অন্যতম ছিলেন জনাব জহিরুদ্দিন ও আইনজীবী জনাব শফিউদ্দিন কবির আবি। এই প্রতিনিধি দলটি চট্টগ্রাম পৌঁছে আইনজীবী আলিফের পিতা জামাল উদ্দিন ও বড় ভাই খানে আলমের সাথে কথা বলেন।
প্রতিনিধি দল এরপর হত্যাকাণ্ডের প্লেস অফ অকারেন্স যেখানে আলিফ খুন হয়েছিলেন চট্টগ্রাম কোর্ট বিল্ডিং ও হরিজন কলোনির মধ্যবর্তী রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা পরিদর্শন করেন ও পার্শ্ববর্তী সেবক কলোনিতে যান। সেখানকার বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। এরপর প্রতিনিধি দল চট্টগ্রাম জেলের সিনিয়র জেল সুপার, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ইস্কন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পুরোহিত ও চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক নাগরিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এই সফর ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিগোষ্ঠীর সাথে আলোচনার মধ্য দিয়ে আমরা যে ধারণা পাই তার সংক্ষিপ্তসার আপনাদের সামনে তুলে ধরছি। 25 নভেম্বর 2024 তারিখে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। 26 নভেম্বর তাকে আদালতে হাজির করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর একই দিনে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়, কিন্তু দায়রা জজ সেদিন তার জামিন শুনানিতে অপারগতা প্রকাশ করেন এবং পরের দিন শুনানির জন্য সময় নির্ধারণ করেন। এতে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা ক্ষুব্ধ হন এবং এজলাসেই বিশৃঙ্খলা সৃষ্টি করেন। হাজতে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে চিন্ময় কৃষ্ণকে তোলার পর কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান আটকে তারা বাধা সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে ইটপাটকেল ছোড়াছড়ি ও ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই সংঘাত ও বিশৃঙ্খল পরিস্থিতির এক পর্যায়ে কোর্টের সামনের রাস্তার উল্টো পাশে ও পরিচ্ছন্নতা কর্মীদের কলোনির সেবক কলোনি যেটি ও রঙ্গম কমিউনিটি হলের মাঝামাঝি স্থানে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যাকাণ্ড ও সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে এ পর্যন্ত 6টি মামলা হয়েছে। যে 6টি মামলার কথা বলছি তার প্রত্যেকটির কপি আমাদের হাতে রয়েছে। 6টি মামলার মধ্যে একটি করেন আলিফের পিতা জামাল উদ্দিন, যেটি 46 নম্বর মামলা 30/11/2024 করা হয়েছে। একটি তার ভাই ভাঙচুরের অভিযোগে খানে আলম, তিনি মামলাটি করেন, যেটি 47 নম্বর মামলা। 3টি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়, মামলা নম্বর যথাক্রমে 42, 43 এবং 44, যেগুলোর তারিখও আসলে 30 নভেম্বর। একটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনামুল হক চৌধুরী নামে একজন মামলা করেন, তিনি একটি নালিশি মামলা দায়ের করেন আদালতে। এই 6টি মামলাতে 390 জনকে নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে এবং এর বাইরে 2400 জনেরও অধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে, অর্থাৎ নামবিহীন, নাম ছাড়াই। আইনজীবী আলিফের পিতা বা ভাই কেউই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ভাই খানে আলম মদিনাতে থাকেন, তিনি সেখানেই ছিলেন। ঘটনার 3 দিন পর তিনি দেশে ফেরেন। তারা জানিয়েছেন তারা দুজনেই হত্যার বিচার চান, কিন্তু বিচারের নামে নিরীহ কারো উপর কোনো হয়রানি হোক তা তারা চান না। বান্ডেল রোডের সেবক কলোনি ও কোর্ট বিল্ডিংয়ের মধ্যবর্তী রাস্তা হলো ঘটনার প্লেস অফ অকারেন্স। তার পার্শ্ববর্তী সেবক কলোনির বাসিন্দাদের সাথে প্রতিনিধি দল কথা বলেন। তাদের বক্তব্য হচ্ছে তারাও আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। তাদের ভাষ্যে কোর্টের সামনের রাস্তার অপর পাশে কলোনির অবস্থান হওয়ায় ধাওয়া পাল্টা ধাওয়া থেকে বহিরাগত অনেকেই কলোনি সংলগ্ন এলাকায় ঢোকেন এবং সংঘর্ষের এক পর্যায়ে কলোনি ও কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকা রঙ্গম কমিউনিটি সেন্টার পেরিয়ে সেবক কলোনির মধ্যবর্তী স্থানে রাস্তায় আলিফ হত্যাকাণ্ড ঘটে। এখানে তাদের কেউ যুক্ত ছিলেন না বলে তারা দাবি করেন, কিন্তু 26 নভেম্বর রাত থেকেই কলোনির হরিজন সম্প্রদায়ের লোকদের যথেচ্ছা গ্রেপ্তার করা শুরু হয়। এ পর্যন্ত 10 জন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের স্ত্রী সন্তানদের অবস্থা খুবই শোচনীয়। যারা কাজ করেন তারা বাদে বেশিরভাগ পুরুষই বাড়ির বাইরে পালিয়ে আছেন। অনেকে কাজ থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার দেখানো হচ্ছে। গগন নামে একজন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি সেন্ট প্লাসিড স্কুলে পরিচ্ছন্নতার কাজ করেন। ঘটনার দিন স্কুলের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দুপুর 3:49 তাকে স্কুল প্রাঙ্গণে দেখা গেছে। লালা নামের একজন হরিজন সম্প্রদায়ের ব্যক্তিকে পুলিশ কাজীর দেউরিতে কর্মরত অবস্থায় তুলে নিয়ে যায়। পরিবার 2 দিন পর্যন্ত তার কোনো রকম খোঁজখবর পায়নি। আগে উল্লেখ করেছি ঘটনার দিন কলোনিতে 2টি মন্দির এবং 8টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনার 2 দিন পর 29 নভেম্বর জুম্মার নামাজের পর একদল দুষ্কৃতকারী হরিজন কলোনিতে ভাঙচুর ও লুটপাট করেছে। এই সংবাদ কোনো মিডিয়ায় আসেনি। এই পরিচ্ছন্নতা কর্মীরা সমাজে অচ্যুত। তাদের কোনো অনুষ্ঠানে কোনো ডেকোরেটার্স হাড়ি পাতিল ভাড়া দিতে চায় না, তাই তারা নিজের একটা ডেকোরেটার্স দোকান খুলেছিলেন তাদের সমাজের অনুষ্ঠান পরিচালনার জন্য। সেখান থেকেও লক্ষাধিক টাকার জিনিসপত্র লুটপাট করা হয় বলে তারা অভিযোগ করেন। ডেকোরেটার্সটি দখল করার হুমকিও তারা পেয়েছেন বলে জানান। প্রায় 2500 অজ্ঞাতনামা আসামি থাকার কারণে ও এই পল্লী এলাকা প্লেস অফ অকারেন্স হওয়ার কারণে গ্রেপ্তার বাণিজ্য চলছে বলে আমরা অভিযোগ পেয়েছি। গ্রেপ্তার হওয়া 10 জনের পরিবারের সদস্যরা
জেল গেটে তাদের সাথে দেখা করতে গেলে তাদের অনুমতি দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে পর্যবেক্ষক দল সিনিয়র জেল সুপারের সাথে দেখা করলে তিনি জানান, এ ধরনের কোনো ঘটনা হওয়ার কথা নয়, কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, বিষয়টি তিনি দেখবেন। এর পরবর্তী দিনে গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা জেলে দেখা করতে গেলে তাদের দেখা করতে দেওয়া হয়। হরিজনদের মন্দির ও বাড়ি ভাঙচুরের ঘটনায় কোনো মামলা হয়নি। বর্তমানে সেনাবাহিনীর লোকেরা এসে সেগুলো দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছেন, কিন্তু এতে সমস্যা হচ্ছে, এতে করে এই ঘটনার কোনো আলামত থাকবে না। গ্রেপ্তার বাণিজ্য, লুটপাট, ঘটনার আলামত নষ্ট করা, দোকান দখলের হুমকি, এসব দেখেই বোঝা যায় যে ঘটনাকে কেন্দ্র করে একদল লোক ফায়দা লুটতে চাইছে। ঘটনার সঠিক তদন্ত হলে তা ঠেকানো সম্ভব হবে। আমরা আরও মনে করি হরিজনদের মন্দির ও বাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হওয়া জরুরি। আইনের প্রয়োগের ক্ষেত্রে বৈষম্য হতে পারে না। অপরাধী তা সে যেই হোক। গ্রেফতারকৃতদের জামিনের আবেদনও হরিজনরা করতে পারছেন না। এই ঘটনায় যাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, কেউ আদালতে আইনজীবীর মাধ্যমে মামলা লড়তে পারছেন না। এই ঘটনাকে কেন্দ্র করে দেয়া ভাঙচুর ও বিস্ফোরক আইনের একটি মামলায় প্রায় 70 জন আইনজীবীকে আসামি করা হয়েছে। এদের অনেকেই প্রতিষ্ঠিত আইনজীবী। তাদের পক্ষেও কোনো আইনজীবী কোর্টে দাঁড়াতে পারছেন না। তারা কোর্টেও যেতে ভয় পাচ্ছেন। এই মামলাগুলোর একটিতে চট্টগ্রাম বারের আইনজীবী আব্দুল কাইমকে গ্রেপ্তার করা হয়েছে। তার জামিনের শুনানির সময়ও ব্যাপক হট্টগোল হয় বলে আমরা শুনেছি। আইনজীবী আলিফকে কে বা কারা হত্যা করেছে সেটা বের করা অসম্ভব বলে আমাদের মনে হয়নি। কোর্টের সামনের রাস্তা থেকে ঘটনাস্থল পর্যন্ত 20-25টি সিসি ক্যামেরা আছে। এমনকি ঘটনাস্থলের পাশেই 3-4টি সিসি ক্যামেরা আছে। সেই ক্যামেরাগুলোর অবস্থান দেখে আমাদের মনে হয়েছে ফুটেজ দেখে ঘাতকদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব, কিন্তু এই ফুটেজগুলোর ব্যাপারে কোনো আলোচনাই আমরা শুনছি না। একটি মোবাইল থেকে ধারণকৃত ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে, যা দেখে আক্রমণকারীদের শনাক্ত করা যায়। আমাদের পর্যবেক্ষণ, মামলা দায়ের ও তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত না হওয়ায় আমরা বিস্মিত হয়েছি। মামলাগুলোতে গণহারে আসামি করা ও তদন্ত পরিচালনা পদ্ধতি পর্যবেক্ষণ করে আমাদের মনে হয়নি যে হত্যার সঠিক বিচারের প্রশ্নে এর সাথে যুক্ত বিভিন্ন বিভাগ আন্তরিক। আমরা চট্টগ্রামে পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পরে স্থানীয় থানার একজন এসআই সেবকপল্লীতে গিয়ে হরিজনদের হুমকি দিয়ে এসেছেন এবং বলেছেন যে তারা যদি প্রকৃত অপরাধীদের ধরিয়ে দেন, তবে তিনি যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ছাড়ানোর ব্যবস্থা করবেন। হিন্দু ধর্মাবলম্বী সাধারণ মানুষজন গ্রেপ্তার আতঙ্কে দিন কাটাচ্ছেন। চট্টগ্রাম বার প্রতিষ্ঠায় হিন্দু ধর্মাবলম্বী আইনজীবীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সবসময় এই বারে একটি সম্প্রীতির পরিবেশ বজায় ছিল, কিন্তু গণহারে তাদের উপর মামলা দায়ের করা, চেম্বারে হামলা, আইনজীবী নিয়োগে বাধা দেয়া, গণঅভ্যুত্থানের মিছিল সমাবেশে ঝুঁকি নিয়ে সক্রিয়ভাবে যুক্ত থাকা আইনজীবীদেরকেও কেবল হিন্দু সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে আসামি করা ইত্যাদি কারণে এই সম্প্রীতি নষ্ট হতে চলেছে। পাশাপাশি বিনা তদন্তে ঢালাওভাবে হরিজন সম্প্রদায়ের লোকজনকে দোষারোপ করার মধ্য দিয়ে এরাই খুনি বলে সামাজিক মতামত সৃষ্টি করা হচ্ছে, যা যে কোনো দেশে বিচার ব্যবস্থার জন্য যেমন ক্ষতিকারক, তেমনি এটি একটি অবহেলিত ও সামাজিকভাবে কোণঠাসা জনগোষ্ঠীর টিকে থাকার পরিবেশকে আরও কঠিন করে তুলছে। এমনিতেই সমাজে তারা বর্জিত সম্প্রদায়, তাদের কারোর সাথে চলার, বসার, খাওয়ার স্বাভাবিক অধিকারকে কেউ স্বীকার করে না। তার উপর এমনভাবে হত্যাকারী গোষ্ঠী হিসেবে তাদের চিহ্নিত করলে তাদের সামাজিক নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য। একই বিষয়ে একাধিক মামলা দায়ের, তদন্তের ত্রুটি ও এর মাধ্যমে সঠিক বিচার বাধাগ্রস্ত করা হলে ন্যায় বিচার করা হতে হবে। বিচারের নামে প্রহসনই বাড়তে থাকবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটি কাম্য হতে পারে না। হরিজনদের মধ্যে কেউ এই হত্যাকাণ্ডের সাথে যদি যুক্ত থাকে, যদি সেটা তদন্তে প্রমাণিত হয়, তাহলে তাদের বিচার করতে হবে। কিন্তু যেভাবে গোটা সেবক কলোনিকে হত্যাকারী হিসেবে দেখানো হচ্ছে, সেবক কলোনি উচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে, কোর্ট বিল্ডিংয়ে চাকরিরত সেবকদের ছাঁটাই করা হচ্ছে, সেটি সিটি কর্পোরেশনের বাইরে যারা বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠানে কর্মরত তাদেরও একই অজুহাতে ছাঁটাই করা হচ্ছে, সেটা গোটা সম্প্রদায়কেই হুমকির মুখে ফেলে দিচ্ছে। আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন বলে আমরা মনে করি, চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করার মতো একটি গুরুত্বপূর্ণ দিনে এই ধরনের একটি সংবেদনশীল বিষয়ে আদালত চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী উপস্থিত থাকলেও সকাল থেকে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের আদালত চত্বরে জমায়েত হওয়াটা নিয়ন্ত্রণ করা হয়নি। অথচ যে কোনো চাঞ্চল্যকর মামলায় আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থী, আইনজীবী ও বিচার সংশ্লিষ্ট লোক ছাড়া বাকিদের প্রবেশ নিয়ন্ত্রণ করার উদাহরণ চট্টগ্রাম আদালতের পূর্বেও আমরা দেখেছি।
চট্টগ্রাম প্রশাসন কেন পূর্বেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নেয়নি তা খতিয়ে দেখা দরকার। 5 আগস্ট পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি সমাজের একটি অংশের দৃষ্টিভঙ্গি খুবই নেতিবাচক এবং নানা অজুহাতে হামলে পড়ার মতো পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে। এসবের পেছনে যেমন সাম্প্রদায়িক বৈষম্যবাদী চিন্তা আছে, তেমনি আছে নানান ব্যক্তিস্বার্থ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরেই হিন্দু সম্প্রদায়ের কেউ দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করলে সেটি রাষ্ট্রীয়ভাবে সকলের ব্যর্থতা হবে বলে আমরা মনে করি। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে খোদ রাষ্ট্রকে। সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে এবং বাক সংযমে আমরা ব্যর্থ হয়ে দেখতে পাচ্ছি, যা অনভিপ্রেত এবং ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে আরও সংযম এবং কার্যকর পদক্ষেপ আশা করি। এবার আমি আমাদের 5টি প্রস্তাবনা রয়েছে আমাদের এই পর্যবেক্ষণের ভিত্তিতে, সেই প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি। প্রস্তাব নম্বর 1 হলো আইনজীবী আলিফ হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তার মৃত্যুকে কেন্দ্র করে স্বার্থান্বেষীদের ফায়দা লড়তে দেওয়া চলবে না। 2, কোর্ট প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাঙচুরের ঘটনার সঠিক তদন্ত করতে হবে। এই ঘটনার উস্কানিদাতাদের খুঁজে বের করতে হবে। একই সাথে ঘটনার সময়ে সেবকপল্লীতে ও পাশের আরেকটি হিন্দু পল্লীতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে। যারা এই পরিস্থিতিকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যেতে চাইছিল তাদের দ্রুত চিহ্নিত করা প্রয়োজন, কারণ ভবিষ্যতেও তারা একই ধরনের অপরাধমূলক তৎপরতা চালাতে পারে। 3, অন্যায় ও অযৌক্তিকভাবে বান্ডেল রোডের সেবক কলোনির হরিজনদের হয়রানি ও সেখানে যে ত্রাস সৃষ্টি করা হয়েছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। 4, যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করতে হবে। ঘটনার সময় সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত কাউকে গ্রেফতার করা যাবে না। গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্য বন্ধ করতে হবে। 5, চিন্ময় কৃষ্ণ দাস সহ সকল অভিযুক্ত ও আটক ব্যক্তির বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। তাদের আইনজীবীরা যাতে আদালতে জামিনের আবেদন সহ অন্যান্য সকল ধরনের আইনি পদক্ষেপ নির্বিঘ্নে নিতে পারেন সেটি নিশ্চিত করতে হবে। আত্মপক্ষ সমর্থন করা ও বিচার পাওয়ার অধিকার সকল মানুষের আছে। এটি লঙ্ঘিত হলে একদিকে যেমন ব্যক্তির আইনি ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে,